কখনো কি ভেবে দেখেছেন কোনো মানুষকে কোনো ছবি আঁকতে দিলে সে ছবির মাধ্যমে ওই মানুষটার মনে কি চলছে তা খুব সহজেই ধরে ফেলা যায়? অথবা মানুষের মনের এই অদ্ভুত বিশৃঙ্খল মনোজগৎকে বোঝার জন্য খুব ভালো একটা মাধ্যম হতে পারে ছবি। ছবিকে বলা যেতে পারে মনের দরজা। পাঁচটা খুন, পাঁচটা খুনের তদন্ত করতে গিয়ে চারটা অদ্ভুত ছবির মুখোমুখি হতে হবে আমাদেরকে। যে ছবি নিয়ে আলোচনা করা হয়েছে, যে বইটা নিয়ে, সেটা হলো স্ট্রেঞ্জ পিকচার্স। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উকেৎসুর লেখা স্ট্রেঞ্জ পিকচার্স। এটা আমার হাতে যে বইটা আছে এটা হচ্ছে নটিলাস প্রকাশনীর। কাবিস্তান শিবলি সরাসরি জাপানিজ ভাষা থেকে অনুবাদ করেছেন। তো যদি বইটা নিয়ে একটু আগে আলোচনা করি, প্রোডাকশন পরে যদি বইটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো যে বইতে 4টা অধ্যায় টোটাল আছে। তার মধ্যে শুরুতে উপক্রমণিকা আছে। তো 5টা অধ্যায় যদি বলি, আমরা 5টা অধ্যায়ের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, 5টা অধ্যায়ের প্রথম দিকে না অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় কোনো মিল খুঁজে পাবেন না। মানে একটা অধ্যায় পড়া শেষ করে পরের অধ্যায় যখন পড়তে যাবেন তখন দেখবেন কাহিনীকে আগের অধ্যায়ের সাথে তো কোনো ওরকম মিল পাচ্ছি না। কিন্তু যখন 5 নম্বর অধ্যায় বলা উচিত না, শেষ অধ্যায় যখন পড়তে যাবেন তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন পড়ছিলাম ওই অবতরণিকা, তারপর হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় যখন পড়লাম তখন মোটামুটি মাথার মধ্যে একটা তালগো লেগে গেল, গিট্টু লেগে গেল। 5 নম্বর অধ্যায়টা যখন পড়লাম তখন গিট্টু কিছুটা খুললো, কিন্তু তারপরে কেমন যেন একটু কনফিউশন রয়ে গেল। তখন আমি বইটা আবার পড়লাম। মেইনলি আগস্ট মাসে বইটা পড়া শেষ করেছিলাম। 1 মাস ডিলে হইলো ভিডিও দিতে, তার কারণ নিজের পরীক্ষা ছিল, আদার্স সব কিছু মিলাইনি। তো যখন সেকেন্ড টাইম বই পড়লাম তখন মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হলো। এবং তারপরে পুরা গল্পের যে টাইম লাইন সেইটা হচ্ছে আগে একটু সাজায় নিলাম যে আচ্ছা গল্পের টাইম লাইনটা এরকম। কেন গল্পটা কনফিউজিং লাগে এটা নিয়ে পরে আলোচনায় আসি, আগে যদি গল্পটা নিয়ে একটু বলি। অবতরণিকাতে তোমিকো হাগিও নামে একজন মনোবিজ্ঞানীর কথা বলা হয়েছে। তিনি তার স্টুডেন্টদেরকে শেখানোর জন্য তার কোন এক ক্লায়েন্ট, তার একটা ছদ্মনাম বলা হয়েছে একো, ওই একোর হচ্ছে একটা ছবি অ্যানালাইসিস করে। একো যখন ছোট ছিল সে তার মাকে খুন করেছিল এবং তার পরবর্তীতে জুভেনাইল প্রিজনে ওই ছবিটা মানে আঁকানো হয়। এবং ওই ছবির অ্যানালাইসিস করার মাধ্যমে তিনি তখন ব্যাখ্যা করেন যে একোর আসলে মনের ভেতরে কি চলছিল। সে মেইনলি ওই একটা পাখিকে বাঁচানোর জন্য তার মনের ভেতরে ওই তীব্র ঝড়টা উঠেছিল এবং তার মনে ওই পশু পাখিকে আশ্রয় দেওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। মানে তাকে যদি যথাযথভাবে বড় করা হয় তাহলে তার এই খুনের প্রভাবটা চলে যাবে। এই হচ্ছে অবতরণিকা, ছোট্ট 2-3টা পৃষ্ঠা। তারপরে শুরু হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে আমরা গিয়ে দেখি যে নানাশিনো রেন এর মনের ডায়েরি নামে একটা ব্লগ, ওই ব্লগে বেশ কিছু অদ্ভুত ছবি ছিল। ওই অদ্ভুত ছবি নিয়ে ভার্সিটির হচ্ছে 2জন খুব মানে পরিচিত বন্ধু বলা যেতে পারে, সিনিয়র জুনিয়র যদিও, তারা হচ্ছে ওই ছবি কয়েকটা নিয়ে আলোচনা করে। তো ওই 2 বন্ধু মানে সাসাকি এবং কুরিহারা, তারা ওই ছবি পিছনের রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করে। এবং এখানে গিয়ে আমরা দ্বিতীয়বার ওই স্ট্রেঞ্জ পিকচার্সের নাম স্ট্রেঞ্জ পিকচার্স, ওই স্ট্রেঞ্জ পিকচার্সটা পেলাম। সেকেন্ড কয়েকটা ছবি, একগুচ্ছ ছবি পেলাম। তো এই দ্বিতীয় অধ্যায়ে গিয়ে ওই সাসাকি এবং কুরিহারা, মেইনলি সাসাকি হচ্ছে এই 6টা ছবির 6টা বা 5টা ছবি, যতগুলো ছবি ছিল সবগুলো ছবি অ্যানালাইসিস করে এবং ছবির পেছনের মূল রহস্যটা খুঁজে বের করে। দ্বিতীয় অধ্যায়ে আমরা কি পাই? দ্বিতীয় অধ্যায়ে পাই আমরা ইউতা, ছোট্ট একটা বাচ্চা, তার মা নাওমি, তাদের জীবন নিয়ে একটু আলোচনা করা হয়েছে। তো ছোট একটা বাচ্চা দুষ্টামি করে, তার মা তাকে একটু মেরেছিল, ওই বাচ্চা রাগ করে নিয়ে বাইরে চলে গেছিল। তো এটা তো মেইন ইস্যু না। মেইন ইস্যু হচ্ছে ওই ইউতা যে কিন্ডার গার্ডেনে পড়তো, সেই কিন্ডার গার্ডেনে সে বেশ কিছু ছবি এঁকেছিল। ওই ছবির ব্যাখ্যা ওই কিন্ডার গার্ডেনের একজন শিক্ষক ইয়োকাওয়া ওই ব্যাখ্যাটা করেছে, ব্যাখ্যা ওখানে আলোচনা করা হয়েছে। এই আমরা পেলাম স্ট্রেঞ্জ পিকচার্সের 3 নাম্বার ছবি। তো এখানে যে ব্যাখ্যাটা করেছে, ব্যাখ্যার সাথে ইউতার জীবন বা নাওমির জীবনে মোটামুটি বেশ ভালো আলোচনা হলেও এর সাথে আমরা প্রথম অধ্যায়ের অবতরণিকার কোনো সম্পর্ক খুঁজে পাই নাই, সম্পূর্ণ একটা ভিন্ন ঘটনা। তো তখন মনে হচ্ছিল যে আচ্ছা হয়তো বা এই বইতে এরকম ছবি নিয়ে ছোট ছোট কিছু কেস দাঁড় করানো হয়েছে, মানে ছোট গল্পগুলোকে একসাথে করে বড় গল্প করা হয়েছে। যখন তৃতীয় অধ্যায় পড়তে গেলাম আরও এই ধারণাটা দৃঢ়বদ্ধ হলো। তৃতীয় অধ্যায়ে কী নিয়ে আলোচনা করা হয়েছে? তৃতীয় অধ্যায়ে একজন আর্ট স্কুলের একজন শিক্ষক, মিউরা নাম আর কি,
পুরা নাম কি ইয়োশিহারু মিউরা। আমি আসলে লিখে নিয়েছি যে নামগুলো, আমার নাম মনে থাকে না। ইয়োশিহারু মিউরা, তাকে হচ্ছে কেউ একজন খুন করলো। হচ্ছে পাহাড়ে গিয়েছিল, পাহাড়ে গিয়ে ছবি টবি আঁকতো, ওই পাহাড়ে গিয়ে খুন করলো। তো তারই একই স্টুডেন্ট, সে যতদিনে রিপোর্টার হয়ে গেছে, সে তার হচ্ছে শিক্ষক সেন্সেইর হচ্ছে শিক্ষক, জাপানিজে সেন্সেই বলা হয়। তো সেন্সেইয়ের হচ্ছে খুনের রহস্য তদন্ত করতে বের হয়, এবং সে তদন্ত করতে গিয়ে ওই মিউরার মৃত্যুর ঠিক আগে একটা ছবি এঁকেছিল, ওই ছবিটা সে পায়, ছবির ব্যাখ্যাটা করে। এই হচ্ছে আমাদের স্ট্রেঞ্জ পিকচার্সের 4 নাম্বার ছবি। এই মোট টোটাল 4টা ছবি নিয়ে পুরো গল্পটা রয়েছে। শুনে খুব সিম্পল মনে হচ্ছে না, গল্পটা আসলে সিম্পল না, অনেক জটিল একটা গল্প। এবং এখানে গিয়ে যখন হচ্ছে ওই রিপোর্টার তার সেন্সেই মিউরা এর খুনের তদন্ত বা রহস্য তদন্ত করতে যায়, সে তখন হচ্ছে অদ্ভুত কিছু ব্যাপারের সম্মুখীন হয়। এই ছবিটা নিয়ে বেশ মানে একটা ধাঁধালো একটা ব্যাপার রয়েছে। এবং তারপরে গিয়েছে 4 নাম্বার চ্যাপ্টারে গিয়ে আমরা সেই ওই নাওমির আবার পুরা ব্যাক স্টোরিটা পাই। এবং এখানে যখন আমরা 4 নাম্বার চ্যাপ্টার পড়তে গিয়েছিলাম, তখন আমি বুঝতে পারি আচ্ছা, প্রথম যেই 3টা অধ্যায় এবং অবতরণিকার সাথে এই গল্পের সম্পর্কটা। এবং ততক্ষণে মোটামুটি মাথায় একটা বেশ ভালো বড়সড় গিট্টু লেগে গেল যে আচ্ছা, তাহলে এই ঘটনা এরকমভাবে হয়েছে। মানে একে তো আমার নাম মনে থাকে না, দ্বিতীয়ত নামগুলো জাপানিজ, আমি যে ভুলটা করেছি আমি নামগুলো আগে থেকে লিখি নাই। তো তখন মোটামুটি বেশ ভালো একটা গিট্টু লেগে গেল। সেকেন্ড টাইম পড়লাম তখন মোটামুটি গিট্টুটা ছুটছে যে না ঠিক আছে, গল্পের ঘটনাটা এরকম। গল্পটা ভালো, এই বইটা ভালো কেন? কয়েকটা কারণে ভালো। প্রথম কারণ হচ্ছে এই গল্পে এই যে ছবিগুলা অ্যানালাইসিস করা হয়েছে, স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করা হয়েছে। তো ধরেন যদি শুধুমাত্র ছবির যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যায় যদি আপনাকে বলতো যে আচ্ছা এই ছবিটার পরে এরকমভাবে আঁকা হয়েছে, তাহলে নাও বুঝতে পারা যেত। মানে ওই ধারাবাহিকতাটা আসলে ওরকম কল্পনা করে নিতে হতো। কিন্তু এখানে ওই ব্যাপারটা নাই। এখানে সে খুব সুন্দর করে নিয়ে এই যে সিরিয়াল অনুযায়ী এবং একটা আরেকটার উপরে লেয়ার করে নিয়ে ওই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। তো এই ছবি ব্যাখ্যা করার ক্ষেত্রে এই বইটা বেস্ট ছিল। এবং ছবিগুলো তো মেইনলি জাপানিজ ভাষায়, যে ছবির পাশে যে লেখা টেখা ছিল ওগুলো তো জাপানিজ ভাষাতে ছিল। তো বইটা পড়ার সময় দেখলাম না, ওগুলোও খুব সুন্দর করে ট্রানজিশন করা হয়েছে। দ্বিতীয় যেই ভালো দিকটা রয়েছে সেটা হচ্ছে এই গল্পে টোটাল 5টা খুনের রহস্য আছে। আমি স্পয়লার ছাড়া মূল ঘটনাটা বলার চেষ্টা করছি। এই প্রথম যে অধ্যায়গুলো একটু ছোট ছোট করে বললাম, এর পেছনে অনেক গল্প আছে, ওই খুনের কাহিনী অনেক আছে, ওগুলো নিয়ে বলি না, স্পয়েল হয়ে যাবে। এই জন্য তো নির্দ্বিধায় আপনি পুরো ভিডিওটা দেখতে পারবেন, সমস্যা না। শেষের দিকে এসে নিয়ে বেশ কিছু অ্যানালাইসিস আমরা করব। তো তাহলে এই খুনের রহস্যের সাথে ছবির সম্পর্ক, যে লিঙ্ক আপটা, এই লিঙ্ক আপটা ভালো ছিল। এবং এটার মোটামুটি যে রহস্যের জট ছাড়ানো, এটা ভালো ছিল। এখন দেখেন, একটা রহস্যের গল্প কখন সার্থক হয়, বা আপনি যদি একটা রোমাঞ্চ বা হচ্ছে একটা থ্রিলার গল্প কখন সাকসেসফুল হয়। তো এখানে আমার সজল ভাইয়ের একটা বেশ উক্তি বেশ ভালো লাগছিল আমার কাছে। সেটা হচ্ছে যদি গল্পের শুরুর দিকে, থ্রিলার গল্পের শুরুর দিকের ঘোড়া গল্পের শেষে এসে যদি শেষ পর্যন্ত আস্তে আস্তে যদি পাখি হয়ে যায়, তাহলে তো সমস্যা, তাই না? মানে হচ্ছে ওই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। এর পাশাপাশি থ্রিলার গল্পে যেটা হয়, অনেক লুজ এন্ড থেকে যায়। যদি গল্পটা বড় হয় তাহলে এই লুজ এন্ডটা বেশি হয়। যে গল্পের শুরুর দিকে আমি কোনো একটা জিনিস বলে রাখছি, একটা বিচ্ছিন্ন সুতা হয়ে আছে, তো ওই শেষের দিকে এসে না ওইটা গল্পের সাথে মিলাই নেই। এই লুজ এন্ডটা যদি থাকে তাহলে ওই রহস্যের গল্পটা ভালো হয় না। এবং এরকম অনেক বড় বড় সিরিয়াল, অনেক বড় বড় সিরিজ আমরা দেখি যেখানে এই লুজ এন্ডটা রয়ে যায়। বাট এই গল্পে ছোট হওয়ার কারণেই হোক বা লেখকের লেখার হাতের গুণের কারণেই হোক, এই গল্পে কোনো লুজ এন্ড আমরা পাইনি। যতগুলা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন সুতা নেওয়া বের করা হয়েছিল, সবগুলো গল্পের শেষে সুন্দর করে মিলাই দেওয়া হয়েছে। এই দিক থেকে এই গল্পটা সার্থক। এর পাশাপাশি ধরেন এই যদি এরকমভাবে পৃষ্ঠা দিয়ে দেখি, ধরেন এটা হচ্ছে গল্পের একটা ঘটনা, গল্পের এই ঘটনা, এরপরে হচ্ছে গল্পের এই সেকেন্ড ঘটনা, তারপরে হচ্ছে এটা থার্ড ঘটনা, এবং থার্ড ঘটনার পরে এই হচ্ছে আমাদের ফোর্থ ঘটনা। গল্পের এই অধ্যায়গুলোকে বা ঘটনাগুলোকে ধরেন আমি র্যান্ডমলি যদি এলোমেলো করি, এলোমেলো করার পেছনে ডেলিভারেটলি একটা রিজন থাকে, যে বেশ কিছু কারণে এলোমেলো করা হয়। তখন ধরেন আমি র্যান্ডমলি করলাম, লেখক আসলে ইচ্ছাকৃতভাবে এই এলোমেলোটা করছেন। ধরেন আমি এরকমভাবে কোনো একটা গল্পকে সাজাইলাম, শুরুটা কিন্তু এরকম ছিল না। তখন কি হবে, তখন পুরা গল্পের মধ্যে একটা প্যাচ লেগে যাবে,
এবং ওই প্যাচটা ছাড়াইতে ছাড়াইতেই মূলত আমাদের ওই তদন্তটা আগাবে ধীরে ধীরে এবং রহস্যটা আগাবে। এই বইতে এই যে এলোমেলো করার ব্যাপারটা, এই এলোমেলো করার ব্যাপারটা খুব ভালো ছিল। আমি নাম লিখছিলাম, নামের কাগজটা ছিঁড়ে ফেলছি। তো হচ্ছে এই এলোমেলো করার এই ব্যাপারটা হচ্ছে বেশ ভালো ছিল ওই বইতে, এবং এই দিক থেকে গল্পটাও বেশ ভালো এগিয়েছে। এবং আমার কাছে মনে হয় যে এই এলোমেলো করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে গল্পের ওই সুতাগুলো, বিচ্ছিন্ন সুতাগুলো এলোমেলো হয়ে যায়, বা হচ্ছে কি বলে ওটাকে, লুজ এন্ডগুলো আসলে মিলানো হয় না, ওই জিনিসটা হয় নাই এই বইতে। আচ্ছা, এখানে এই বইয়ের একটা প্লট হোল টাইপের নিয়ে অনেক আলোচনা দেখেছি। সেটা হচ্ছে, আমি স্পয়লার ছাড়া বলবো, সেটা হচ্ছে যখন ওই আর্ট টিচারকে খুন করা হয়, ওই আর্ট টিচার একটা ছবি এঁকে যায়। প্রথম প্রশ্ন যে আপনাকে যদি খুন করা হয় আপনি কি চেষ্টা করবেন? খুনির নাম লিখে দেওয়ার চেষ্টা করবেন। নাম না লিখে ছবি কেন আঁকলো? ছবি থেকে তো বের করা কঠিন। তার ব্যাখ্যা হচ্ছে বইতেই দেওয়া আছে ব্যাখ্যা, যে যদি সে নাম লিখে যেত তাহলে খুন করার পরে সার্চ করতে যায়, দেখতো কি রে নাম লিখে গেছে, ও তো কাগজটা গায়েব করে দিত। সেকেন্ড যে আরেকটা ইয়া আছে, ঠিক আছে না, নাম লিখলে না হয় গায়েব করে দেবে, তাহলে ছবি এঁকে গেছে, এমন ছবি আঁকলেও আবার হবে না যেটা দেখে সরাসরি আমি খুনির দিকে ইন্ডিকেট করবে, এমন ছবি আঁকলেও হবে না, তাহলেও খুনি কাগজটা নিয়ে যাবে। বরঞ্চ এমন ছবি আঁকতে হবে যেটা থেকে খুনিয়ে খুব সাধারণ কিছু একটা মনে করে সেটাকে রেখে যাবে। ঠিক এই ঘটনাটা এখানে হয়েছে। এই ব্যাখ্যাটা এরকম ছিল যে যখন তাকে খুন করা হয়, খুন করার আগ মুহূর্তে সে একটা ছবি এঁকেছিল, ওই পাহাড়ের হচ্ছে পাহাড় থেকে সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে বাহিরের যে দৃশ্য, ওই দৃশ্যের একটা ছবি এঁকেছিল। এর সাথে খুনের সম্পর্ক কি, বা খুনিকে কিভাবে ধরবো, এটা সরাসরি আসলে এরকমভাবে বোঝা যায় না। বাট ছবির পেছনে ওই যাকে খুন করা হয়েছে, ভিকটিমের ছবি আঁকার পেছনে একটা গূঢ় রহস্য ছিল, গূঢ় কারণ ছিল, একটা গভীর কারণ ছিল। গভীর কারণটা কি বইটা পড়লে জানতে পারবেন, আমি জাস্ট এক লাইনে পড়বো। সেটা হচ্ছে খুনিকে ধরানো বা খুনিকে ইন্ডিকেট করা তার মূল উদ্দেশ্য ছিল না। তার মূল উদ্দেশ্য ছিল খুনির অ্যালিবাইকে শক্ত করা, খুনিকে বাঁচানো। এটা একটু চিন্তা করবেন, এটা একটু চিন্তা করলে তাহলে মোটামুটি যে কনফিউশনটা লাগবে ওটা বই পড়লে ক্লিয়ার হবে। আচ্ছা, এর পাশাপাশি বইতে একেবারে শেষের দিকে এসে নিয়ে ওই ছবি আঁকার পেছনের যে কারণটা সেটা খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। আরেকটা ব্যাপার যেটা এই বইটাকে একটু স্পেশাল করেছে অন্য সব বইয়ের থেকে, সেটা হচ্ছে ইংলিশ ভার্সন যেটা আছে, ইংলিশ ভার্সনের শেষের দিকে এই যে সুন্দর করে একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা গায়েব করেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে জাপানিজ ভাষার একটা কাঞ্জি নামে একটা লেখার একটা পদ্ধতি আছে। তো ওই লেখার পদ্ধতির সাথে এই যে ব্লগের নাম বললাম, নানাশিনো রেন এর ডায়েরি, তো এইটার জাপানিজ হচ্ছে নানাশিনো রেন কোকোরো নো নিক্কি। আমি যদি ভুল উচ্চারণ করে থাকি তাহলে কাইন্ডলি একটু মাফ করে দিবেন। তো এই কোকোরো নো নিক্কি মানে হচ্ছে ডায়েরি, কোকোরো মানে হচ্ছে মন বা হৃদয়, তাহলে নানাশিনো রেন কোকোরো নো নিক্কি মানে হচ্ছে নানাশিনো রেনের মনের ডায়েরি। ইংলিশ যে বইটা স্ট্রেঞ্জ পিকচার্সের, ইংলিশ বইতে এই ব্যাপারটা কমপ্লিটলি গায়েব করে দিছে, কারণ এইটা ওরকম ট্রান্সলেট করতে একটু কঠিন হয়। এবং ইংলিশ বইটাতে এই যে এই ব্লগের নামটাই চেঞ্জ করে দিছে, তো এই দিক থেকে ইংলিশ বই যেটা সেটা পড়লে কমপ্লিট ভালো ফিলটা পাবেন না, এই জাপানিজ বইটার মূল ফিলটা পাওয়া যায় না। বাট এখানে যেহেতু সরাসরি জাপানিজ ভাষা থেকে অনুবাদ করছে, এটা একটা ভালো দিক যে এই ব্যাপারটা এখানে সুন্দর করে তুলে নিয়ে আসা হয়েছে, এবং কাঞ্জি ভাষা দিয়ে ওই সুন্দর করে নানাশিনো রেনের যে ডায়েরি, ওই নামটার সাথে আসলে সুন্দর করে একটা মিল দেওয়া হয়েছে যে কেন এই নামটা এরকমভাবে আসলো। তো এই ব্যাখ্যাটা এই বইতেই শুধুমাত্র পাইছি। আর হচ্ছে আরেকটা শেষের দিকে একটা প্রশ্ন করে যাব, এই যে লাস্টের দিকে একটা কিউআর কোড দেখতেছেন, কিউআর কোডটা বলা হয়েছে যে গল্প পড়ে স্পয়লার অ্যালার্ট, বইটি পড়া শেষ করে বারকোডটি, আচ্ছা এটা বারকোড না, এটা কিউআর বারকোড, তো এইটা না, এই কিউআর কোডটি স্ক্যান করুন। তো বারকোড এখানে লেখা আর কি। তো এই কিউআর কোডটি স্ক্যান করলে কি হয়, ওই স্পয়লার অ্যালার্ট যদিও দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে বইটা না পড়লেও যদি আপনি কিউআর কোডটা স্ক্যান করেন খুব একটা লস আপনার হবে না। কেন হবে না? তার কারণ এই যে নানাশিনো রেন এর যে ডায়েরি, এই যে ব্লগটা নানাশিনো রেনের ডায়েরি এর ব্লগ, এই ব্লগটা স্ক্যান করলে এই ব্লগটা আপনি পাবেন। অবাক করার ব্যাপার না? কারণ হচ্ছে তখনই প্রশ্ন আসে, আরে তাহলে কি গল্পের ঘটনাটা সত্যি? তো এখানে 3টা পসিবল কারণ আমি চিন্তা করছি। প্রথম কারণ হচ্ছে ঘটনা সত্যি, উকেৎসু সত্যি ঘটনা এটাকেই লিখছে। সেকেন্ড কারণ হচ্ছে যে
যদি এরকম করে থাকে তাহলে মোটামুটি তার ওই ঘটনাটাকে বর্ণনাটা বেশ ভালো হয়েছে। সেকেন্ড আরেকটা পসিবিলিটিস আছে, সেটা হচ্ছে যে ব্লগটা সত্যি, ব্লগটা ছিল বাস্তবে। ও ভালো কথা, পুরো ব্লগটা কিন্তু জাপানিজ ভাষায়, সো আপনি দেখে ওরকমভাবে নাও বুঝতে পারেন। তো ব্লগটা সত্যি, ব্লগের ওপরে ভিত্তি করে নিয়ে বাকি পুরো গল্পটা হচ্ছে উকেৎসু সাজাইছে। এই দিক থেকে উকেৎসুকে প্রশংসা করতে হয় যে ওই একটা ব্লগের ভিত্তিতে বাকি গল্পটা বানানো, এই বানানোটা পারফেক্ট হয়েছে, কোনো লুজ এন্ড থাকে নাই। তৃতীয় আরেকটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে সে গল্পটা পুরোটাই বানাইছে, ব্লগটা এই গল্পের খাতিরেই বানাইছে, ব্লগটা সে নিজেই বানাইছে। এখানে তাহলে উকেৎসুকে প্রশংসা করতে হয় এই পয়েন্ট থেকে যে মানে তার অ্যাটেনশন টু ডিটেল, সে ওই ব্লগটার মানে গল্পটার খাতির একটা পুরো ওয়েবসাইট, একটা পুরো ব্লগই ডেভেলপ করছে গল্পটার খাতিরে। তো এই দিক থেকে তাকে প্রশংসা করতে হয়। তো এই তিনটা পসিবিলিটিস নিয়ে আমি চিন্তা করছি। এখন এটার বেস্ট অ্যান্সার পাওয়া যেতে পারে, এই ব্লগটা হচ্ছে কত সালে তৈরি করা হয়েছে সেটা দেখা যাইতে পারে। যদিও ব্লগ এখন ওই ওয়েবসাইটটা কত সালে তৈরি করা হয়েছে এটা দেখা যেতে পারে, এটা আমি দেখি নাই, এটা খুঁজে বের করলে কিছুটা রহস্য উন্মোচিত হবে। তো এই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে উকেৎসু এই লেখাটা লেখার সময় যথেষ্ট চিন্তা ভাবনা করে, যথেষ্ট পরিশ্রম করে লিখেছে। এবং এর পাশাপাশি এই বইটা অনুবাদ করার সময়ও, যেহেতু সরাসরি জাপানিজ ভাষা থেকে অনুবাদ করা হয়েছে, এই বইটার অনুবাদ করার সময়ও কাবিজ হোসেন শিবলি তিনিও হচ্ছেন খুব যথেষ্ট মনোযোগ দিয়ে অনুবাদ করেছেন। অনুবাদে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, অনুবাদ বেশ ঝরঝরে অনুবাদ, কোনো এই যে গল্পের ঘটনাগুলো, এই গল্পের ঘটনাগুলো পড়ে গেছি। এবং জাপানিজ ভাষা থেকে অনুবাদ করতে হলে মাঝে মাঝে বেশ কিছু জাপানিজ টার্মিনোলজি যেগুলো আমরা জানি না, এই টার্মিনোলজি একটু জানানোর দরকার হয়। আমি যারা অ্যানিমে দেখে তারা হয়তো বা জানবেন, যেমন ধরেন একটা আলাদা করে রাখছে যে যেই জাপানিজ টার্মিনোলজি আমরা জানি না, ওই জাপানিজ টার্মিনোলজি খুব সুন্দর করে হচ্ছে এখানে ফুটনোট আকারে বা টিকার মাধ্যমে এগুলোকে এক্সপ্লেইন করে দিয়েছেন। তো এইটা একটা ভালো ব্যাপার ছিল, যারা জাপানিজ কালচার বা জাপানিজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানে না তারা খুব ভালোভাবে বুঝতে পারবে। যারা অ্যানিমে দেখি আমরা তারা কম বেশি জানি যে হচ্ছে সিনিয়র কাউকে যদি সম্বোধন করা হয় তাহলে তার নামের শেষে সান অ্যাড করা হয়, যদি হচ্ছে জুনিয়র কাউকে সম্বোধন করা হয় তাহলে তার নামের শেষে চান অ্যাড করা হয়। যেমন হচ্ছে এই পাশে একটা বই আছে তত্ত্বচান, ওই যে চান ছোট তো এই জন্য চান। তারপরে যদি টিচারকে বলা হয় সেন্সে, এই টার্মগুলো। এবং এই গল্পটা পড়ার সময় অনেক সময় অনুবাদে যেটা হয় কি যে আপনি জাপানিজ গল্প তো, ঘটনা তো জাপানে হয়েছে, তো অনুবাদ করার সময় যদি হচ্ছে এমনভাবে অনুবাদ করা হয় যে পুরাটা পড়তে গিয়েই বাংলা বাংলা মনে হচ্ছে, নামগুলো জাস্ট জাপানিজ আর হচ্ছে স্থানটা জাপানিজ, তাহলে একটা প্যাচ লাগে যে টার্মিনোলজিগুলো হচ্ছে বাংলায় সবগুলো নিয়ে আসি, যে তাহলে বাংলা ফিল পাচ্ছি বাট জাপানিজ, এইটা একটা প্যাচ লাগে। বাট এই অনুবাদটা এই দিক থেকে ভালো ছিল এই অর্থে যে সব কিছুকে বাংলায় না করে জাপানিজ যে টার্মিনোলজিগুলো আছে যেগুলো নর্মালি ব্যবহার করা হয় সেগুলো ওখানেই রাখা হয়েছে। খাবারের নাম বলেন, এই সম্বোধন বলেন, তারপর জায়গার নামের ব্যাক বর্ণনা বলেন, সবগুলো জাপানিজ টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে, যার কারণে বইটা পড়ার সময় কখনো মনে হয় নাই যে অনুবাদ পড়তেছি, যে মানে অনুবাদে যে বাজে অনুবাদ হয় না ওরকম মনে হয় না। মনে হচ্ছিল পড়ার সময় মনে হচ্ছিল যে জাপানের গল্পই পড়ছি, জাপানের যে বর্ণনাগুলো সেগুলোই ফিল করা গিয়েছে বইটাতে আর কি। তো এই দিক থেকে অনুবাদটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর হচ্ছে এইটার সিকুয়েল বলা উচিত না আসলে, ঠিক এইরকমই আরেকটা লেখা আছে উকেৎসুর, সেটা হচ্ছে স্ট্রেঞ্জ হাউজেস। এইটাও হচ্ছে কাবিজ হোসেন শিবলি ভাই অনুবাদ করছেন বা করেছেন, এইটা সামনে নটিলেস প্রকাশনী থেকে প্রকাশিত হবে। আমি ওই সরাসরি জাপানিজ ভাষা থেকে অনুবাদ করার ওই ফিলটা নিতে চাই, এই জন্য হচ্ছে আমার প্ল্যান আছে যে স্ট্রেঞ্জ হাউজেস নিয়েও আলোচনা করব। তো এখন পর্যন্ত যারা ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিওটা যারা বইটা পড়েন নাই তাদের জন্য ডেডিকেট করে দেওয়া, যে অসাধারণ একটা বই, বইটা অবশ্যই পড়ে দেখবেন, ভালো লাগবে। এবং ওই রহস্যের যে প্যাচটা মাথায় যে তালগোল পাকায় দেওয়াটা, ওই ব্যাপারটা এখানে ছিল, অনুবাদটাও ভালো হয়েছে। তো শেষের দিকে এসে নিয়ে একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে কিছু কথা বলতে চাই। যারা বইটা পড়েননি তারা কাইন্ডলি চাইলে ভিডিওটা এখানে স্টপ করে দিয়ে আপনি অন্য কোনো কিছু করেন, মানে ভিডিওটা আর দেখার দরকার নেই। বাট যারা বইটা পড়েছেন তাদের জন্য কিছু কথা আছে। আমার কাছে পার্সোনালি যখন আমি বইটা পড়া শেষ করে নিয়ে ওই টাইম লাইনটাতে একটু প্যাচ লেগে গিয়েছিল যে কোন ঘটনাটা কীরকমভাবে হয়েছে। তো পরবর্তীতে বইটা পড়ে নিয়ে এবং আমি একটু নোট ডাউন করে নিয়ে পুরা গল্পের ঘটনাটা আসলে ক্লিয়ার করছি। তো এইটা যদি আমি আপনাদেরকে একটু বলি, তো ইনিশিয়ালি কি হয়েছে, এই পুরা গল্পের যে মূল চরিত্র সে হচ্ছে নাওমি কন্ন। মূল চরিত্র হচ্ছে নাওমি কন্ন, এটা মাথায় রাখতে হবে। পুরা নাওমি কন্নকে ঘিরে নিয়ে এই পুরো গল্পটা হয়েছে। এখন যদি একেবারে সময়ের ধারাবাহিকভাবে, গল্পের সিরিয়াল না, সময়ের ধারাবাহিকভাবে যদি বইটা একটু আলোচনা করি, তাহলে একেবারে পুরো গল্প আলোচনা করবো না, জাস্ট হচ্ছে টাইম লাইনটা নিয়ে আলোচনা করবো। সো যারা বইটা পড়ছেন তারা ওইটা রিলেট করতে পারবেন, বাট পুরো বইটা নিয়ে আলোচনা করবো না।
পুরো বই নিয়ে আলোচনা করলে তো আসলে রিভিউ ভিডিও হইল না। তো তখন তাহলে শুরুতে কি হয়েছে, শুরুতে হচ্ছে একেবারে নাওমি কন্নু যখন ছোট তখন তার বাবা আত্মহত্যা করে মারা যায়। তার আগে তার বাবা তাকে একটা ছোট টিয়া পাখি গিফট করে গেছিল, ওই টিয়া পাখিটাকে সে হচ্ছে পেলে পুষে বড় করতো। তো তার বাবা মারা যাওয়ার পরে তার মায়ের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়। তার মা যদিও দেখতে অনেক সুন্দর, বই দিয়ে লেখা আছে, যে আমি তো দেখি নাই। তো ওই তার মা হচ্ছে নাওমি কন্নর উপরে অত্যাচার করে। নাওমি এটা ছোট, সে কিন্তু ছোট, সে সহ্য করে নেয়। তো মানুষের একটা অদ্ভুত প্রবণতা আছে, এটা আমরা হচ্ছে আমাদের এই মানে গ্রামের অঞ্চলে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে এই প্রবণতাটা একটু বেশি দেখি। যদি হচ্ছে হাজব্যান্ড অনেক অত্যাচার করে, ধরেন স্বামী প্রচুর পরিমাণে অত্যাচার করতেছে ওয়াইফকে, ওয়াইফ এটা ততক্ষণ পর্যন্ত সহ্য করবে, আগে হইতো আর কি, এখন তো অবশ্য ঘটনা পাল্টে গেছে, ততক্ষণ পর্যন্ত ওয়াইফ সহ্য করবে যতক্ষণ পর্যন্ত অত্যাচারটা তার উপরে হচ্ছে। নিজের উপরে করা অত্যাচার সহ্য করা যায়, কিন্তু যদি সে কাউকে ভালোবাসে, যেমন ধরেন সন্তান, তার ছেলে মেয়েকে যদি অত্যাচার করা শুরু করে, ছেলে মেয়েকে যদি মারা শুরু করে, ওইটা কেউ সহ্য করবে, ওটা কোনো মা সহ্য করবে না। মানে আপনি যদি কেউ যদি কোনো পুরুষ যদি ওয়াইফকে অত্যাচার করে, সে ওয়াইফ হিসেবে এটা সহ্য করবে, বাট যদি তার ছেলে মেয়েকে অত্যাচার করতে যায়, সে কিন্তু ওয়াইফ না, সে তখন মা, সে মা হিসেবে এটা সহ্য করবে না। তো এই ব্যাপারটাই বইতে ছিল। তো এখানে হচ্ছে যখন নাওমি কন্নর যখন হচ্ছে তার মা অত্যাচার করে, সে সেটা সহ্য করে ঠিকই, কিন্তু যখন হচ্ছে ওই না কোনো একটা সময় দেখা যায় যে নাওমির যে টিয়া পাখিটা করে মা গলা টেপে মেরে ফেলতে চায়, চেঁচামেচি করতেছিল, বিরক্ত লাগতেছিল এই জন্য। যখন টিয়া পাখিকে মেরে ফেলতে যায় তখন নাওমির ওই মাতৃত্ববোধটা জেগে ওঠে, তখন সে তার মাকে খুন করে, প্রথম খুন। এরপরে তখন তাকে জুভেনাইল প্রিজনে পাঠানো হয়। তারপরে এই গল্পের অবতরণিকা এখানে যে তোমিকো হারিও নামে একজন মনোবিজ্ঞানী, তিনি হচ্ছেন তার ওই ছবি অ্যানালাইসিস করে বলেন যে তাকে যদি তার মধ্যে ওই যে পশু পাখিকে আশ্রয় দেওয়ার প্রবণতাটা আছে। এরপরে যখন নাওমি বড় হয়, সে হচ্ছে মিডওয়াইফ হয়। মিডওয়াইফ মানে হচ্ছে দায়ী, যেটা হচ্ছে যে ডেলিভারি করে, গ্রামাঞ্চলে আছে না যে হচ্ছে কিছু ফিমেল পার্সন থাকে, তারা হচ্ছে ডেলিভারি করে, তাদেরকে মিডওয়াইফ বলা হয়। তো সে মিডওয়াইফ হয় এবং সে হচ্ছে কেন, তার কারণ ওই মায়ের তার মাতৃত্ববোধটা বেশি আছে, এই জন্য সে হচ্ছে ওই ডেলিভারি করতে একটু পছন্দ করে। তো ওখানে গিয়ে, এবং সে আর্ট স্কুলে যখন পড়তো, তখন আর্ট স্কুলে দুইজন ক্যারেক্টারের সাথে তার পরিচয় হয়, ওই যে মিউরা আর তোমোকাওয়া, নাকি তো মিউরার তোয়োকাওয়া। তো এই যে দুইজন চরিত্র, তার পেছনে মানে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, এবং তারপরে হচ্ছে ওই মিউরাকেই সে হচ্ছে পরবর্তীতে বিয়ে করে, এবং তাদের একটা ছেলে হয় তাকেশি নাম। ততদিনে তার মাতৃত্ববোধটা এই তাকেশির উপরে প্রবলভাবে কাজ করা শুরু করেছে। তাকেশিকে সে প্রবলভাবে ভালোবাসে, তাকেশিকে যদি কেউ কিছু করতে যায় সে তাকে ছাড় দেবে না। তো মিউরা, তার হাজবেন্ড মিউরা, সে হচ্ছে তাকেশিকে ছেলের মতো করে বড় করতে চায়, যে হচ্ছে বাইরে ঘুরবে, ফ্রেন্ড সার্কেল বানাবে, হ্যাং আউটে যাবে, তারপর হচ্ছে ক্যাম্পিংয়ে যাবে, ক্যাম্পিংটা একটু ইম্পর্টেন্ট, ক্যাম্পিংয়ে যাবে। তো এরকম কঠোর রুক্ষভাবে বড় করতে চায়, কিন্তু তাকেশির মা নাওমি এটা আর দিতে চায় না। তো 10 বছর বয়স যখন হয়ে যায় তাকেশি, তখন কোনো একটা সময় আছে মিউরা তাকেশিকে একটু মারে, তখন নাওমির মধ্যে সেই আগের যেই পোস্ট চাইল্ডহুড যে ট্রমা ছিল, ওই ট্রমাটা তখন আবার হিট করে। তাকে শিখে সে ক্ষতি করতে দিবে না, সে এই জন্য সে তার হাজবেন্ডকে, তার ছেলেকে সে ক্ষতি করতে দিবে না, সে তার হাজবেন্ডকে তখন হচ্ছে খুন করে, মিউরাকে ওই যে পাহাড়ে গিয়ে যে খুন করলো। এবং এই যে মিউরাকে যে পাহাড়ে গিয়ে খুন করলো, মিউরাকে যখন খুন করা হয়, মিউরা বুঝতে পারে তার ওয়াইফ তাকে খুন করছে। মানে এখানে এই পর্যন্ত শুনলে কি মনে হয় যে মিউরা মনে হয় তার ছেলেকে ভালোবাসতো না, একটু মারতে টারতো, ব্যাপারটা এরকম না। মিউরা তার ছেলেকে একটু ভিন্ন রকমভাবে বড় করতে চাইছিল, যেটা নাওমির সাথে যায় নাই। নাওমির ওই চাইল্ডহুড ট্রমাটা আসলে এটাকে খুন করতে করছে, উদ্বুদ্ধ করছে। মিউরা যখন টের পায় যে তার ওয়াইফ তাকে খুন করছে, তার ওয়াইফ তাকে খুন করলেও সে হয়তোবা হচ্ছে তার ওয়াইফকে ধরাই দেওয়ার জন্য হইলেও হয়তোবা কিছু করতো, কিন্তু সে তো শুধুমাত্র তার ওয়াইফ না, তার সন্তানের মা। যদি এমন হয় যে মিউরাকে খুন করে ফেললো নাওমি খুনের দায়ে জেলে চলে গেল, তাহলে তাকেশির কি হবে? এই প্রশ্নটা, এই পিতৃত্ব বোধটা তখন হচ্ছে মিউরার মধ্যে আসে। এই জন্য সে যে ছবিটা আঁকে, ছবি আঁকার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে তার খুনের টাইম লাইনটা, খুনের সময়টাকে সরায় দিয়ে দেওয়া, যে সময় খুন হয়েছে, যদি আমি খুনের টাইম লাইনটাকে একটু চেঞ্জ করে দিই, এই সময় খুন হয়েছে, তখন কি মনে হবে? তখন তাহলে ওই যে খুন করেছে নাওমির অ্যালিবাইটা তখন শক্ত হয়ে যাবে, তখন নাওমিকে ধরা যাবে না। এটা কিন্তু আলোচনা করে নাই, এটা হচ্ছে মিউরা নিজে থেকেই এই কাজটা করছে। তো তারপরে নাওমি তাকে খুন করলো। নাওমি এটা অনেক পরে গিয়ে বুঝতে পারে যে তাকেশিকে আসলে তার বাবা, তার মানে তাকেশির বাবা এবং নাওমির হাজব্যান্ড,
মিউরা ভালোবাসতো। তারপরে ওই মিউরার স্টুডেন্ট হচ্ছে খুনের তদন্ত করতে করতে যখন আগায়, তখন এই ব্যাপারটা হচ্ছে আবার নাওমি জেনে জেনে যায়। ইন দ্য মিন টাইম যখন নাওমি তার হাজব্যান্ডকে খুন করতেছিল, হাজব্যান্ডের ফ্রেন্ড বুঝে তোয়োকাওয়া আবার খুন করার দেখে ফেলে, তখন তোয়োকাওয়া হচ্ছে নাওমিকে ব্ল্যাকমেল করা শুরু করে, এবং ব্ল্যাকমেল করে নিয়ে অবৈধভাবে সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেল করে নিয়ে। নাওমি এতটুকু পর্যন্ত মেনে নিতে পারতো, কিন্তু তা এই তোয়োকাওয়া আরেকটা কাজ করে। সে হচ্ছে ওই শারীরিক সম্পর্ক করার সময় দরজা খুলে রেখেছিল ইচ্ছা করে ডেলিবারেটলি, যেন তাকেশি ছোট্ট তাকেশি যেন সেই জিনিসটা দেখে। এরকম হয়, তাকেশি দেখলো যে তার মৃত বাবার বন্ধুর সাথে তার মায়ের অবৈধ সম্পর্ক। এই যে একটা অদ্ভুত একটা ব্যাপার, এইটা নাওমি সহ্য করতে পারে না। তখন নাওমি ডিসিশন নিয়ে যায় যে না, এই তোয়োকাওয়াকে খুন করতে হবে। তারপরে ওই যে তার মিউরার যে স্টুডেন্ট ছিল, যে রিপোর্টার, সেই রিপোর্টার হচ্ছে খুন রহস্য রহস্য ভেদ করতে করতে আগায় যায়। তখন সে তাকেও রিপোর্টারকে খুন করলো। তারপরে সেম একইভাবেই খুন করছে, এই মিউরাকে যেভাবে খুন করছে সেভাবে খুন করছে, এবং হচ্ছে আলটিমেটলি গিয়ে ওই তোয়োকাওয়াকেও খুন করে দিয়ে আসে। এখন পর্যন্ত সে কোনো ধরা খায় না। এই যে 4টা খুন হইলো টোটাল, এই 4টা খুনের পেছনে খুন অবশ্যই জাস্টিফাইড না, বা 4টা খুনের পেছনে নাওমির কিছু জাস্টিফিকেশন ছিল, কিছু কারণ ছিল। 4টা খুনের পেছনেই কিছু না কিছু কারণ ছিল নাওমির। তো পরবর্তীতে নাওমি এবং তাকেশিকে সে বড় করে তোলে, তাকেশি বড় হয়। তখন হচ্ছে তাকেশি হচ্ছে একটা মেয়ের প্রেমে পড়ে, ইউকা কামোদা। তো মজার ব্যাপার হচ্ছে এখানে আরেকটা একটু টুইস্ট আছে। এই ইউকা কামোদা মিউরার স্টুডেন্ট ছিল, সে মিউরাকে অনেক পছন্দ করতো, মিউরার উপরে ক্রাশ ছিল। মিউরা তো মরে গেল। তো তাকেশি দেখতে মিউরার মতোই, বাবার মতোই দেখতে। তো তখন তাকেশির চেয়ে মনে হয় স্টুডেন্টের বয়স হচ্ছে কত 5 বছর খুব সম্ভবত বড়, মানে ইউকা 5 বছরের বড়। তো তারপরে তারা প্রেম করে বিয়ে করে। ইউকা 5 বছরের বড় হইলেও তারপরেও তাকেশির সাথে প্রেম করে বিয়ে করে, এবং তারা সুন্দর একটা হ্যাপিলি একটা ফ্যামিলি লিড করে। তারপরে যখন ইউকার সন্তান সম্ভবা হয়, যখন সে কনসিভ করে, তখন নাওমি, যে কিন্তু অলরেডি যে দাদি হয়ে যাচ্ছে, তখন তার মাথায় হিট করে, যে তখন তার মাথায় আবার সেই ট্রমা না, আসলে এইটা কাইন্ড অফ একটু আমার কাছে শয়তানি মনে হয়েছে, যে সে তখন চিন্তা করে যে না, আমাকে হচ্ছে মা হয়ে থাকতে হবে। সে মা ডাকটা শুনতে চায়, সে মা থেকে সরে আসতে চায় না, ওই দাদি হতে চায় না, সে মা হতে চায়। তাহলে মা হতে হলে কী করতে হবে? যে প্রকৃত মা, তাকে মারতে হবে। সে এই কাজটা করে, সে জোর করে ওই খাওয়ায়, লবণ টবণ খাওয়াই নিয়ে, ইউকাকে হচ্ছে লবণ খাওয়াই নিয়ে, ওই সময় লবণ খাওয়াইলে কী হবে? হাইপার টেনশন হবে। হাইপার টেনশন হলে কী হবে? পোস্টপার্টাম হেমোরেজ হবে, মানে ওই ডেলিভারি হওয়ার সময় হেমোরেজ হবে। হেমোরেজ হয়ে নেয়, ইউকা মারা যায়। তখন সে হচ্ছে ওই তার যে নাতি, সে নাতিকে সে তখন সে মা ডাক শেখায়। তাকেশি ইন দ্য মিন টাইম হচ্ছে ব্লগ লেখা শুরু করেছিল। ওই ব্লগটাই হচ্ছে নানাশিনো রেনের ডায়েরি। তাকেশি যখন ব্লগ লেখা শুরু করে, এবং যখন হচ্ছে ইউকাকে তার শাশুড়ি নাওমি ওই লবণ খাওয়ায় খুন করতে যাচ্ছে, এইটা না ইউকা বুঝতে পারে যে তার শাশুড়ি তাকে লবণ খাওয়ায় মারতে যাচ্ছে, বা হচ্ছে খুন করতে যাচ্ছে। বাট সে তাকেশিকে কিছু বলতে পারে না। কেন? কারণ তাকেশি তো অনেক মাতৃভক্ত, তাকেশিকে বললে এরা বিশ্বাস করবে না, বরং যে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হবে। তখন সে কি করে? তখন সে হচ্ছে ছবি এঁকে তাকেশিকে দেয়, স্বাভাবিক কিছু ছবি, 5টা-6টা ছবি একসাথে করলে তখন মূল রহস্যটা ধরা যায়। এইটা কাইন্ড অফ আমার কাছে একটু অড মনে হয়েছে, যে যদি মুখের কথা বিশ্বাস না করে, তাহলে কি ছবির কথা বিশ্বাস করবে? আবার এটাও মনে হয়েছে যে সরাসরি যদি আমরা সত্যি বলি, তাহলে সেটা অনেক সময় বিশ্বাসযোগ্য আমরা বিশ্বাস করি না। এটা মানব মনের একটা রহস্য বলতে পারেন। বাট যদি হচ্ছে সে যদি দেখে যে ছবির মাধ্যমে তাকে কিছু বলতে চাইছে, তার মানে নিশ্চয়ই হচ্ছে সত্যি ছিল, মানে তার এই প্রচেষ্টাটাকে হয়তোবা সে বিশ্বাস করতে পারে। এই দিক থেকে হয়তোবা সে চিন্তা করেছে। তো সে হচ্ছে ওই ছবিগুলো অ্যানালাইসিস করে নিয়ে বুঝতে পারে যে তার মা তার ওয়াইফকে খুন করেছে। কেন? তার কারণ তার মা দাদি হতে চায় না, ওই তার ছেলের কাছ থেকে ডাক শুনতে চায়, নাতির কাছ থেকে হচ্ছে মা ডাক শুনতে চায়। তখন সে আত্মহত্যা করে। 5টা খুন হইল, আরেকটা হচ্ছে হত্যা হইল, সেটাকে আত্মহত্যা বলতে পারে। তারপরে কি হলো? তারপরে হচ্ছে তাকেশির ছেলে, যে ইউতা নাম, মানে মায়ের নাম ইউকা, ছেলের নাম ইউতা। তো ইউকা তো মারাই গেল, ইউতা এবং তার দাদি নাওমি, এরা হচ্ছে তখন আলাদাভাবে বড় হওয়া শুরু করলো, বড় হলো। তো
যদিও তো দুজনের মধ্যে ব্যবধান অনেক বেশি, দাদির মতো মনে হয়। সে মেকআপ টেকআপ করে নিয়ে হচ্ছে বয়স কমায় রাখার চেষ্টা করতো। তারপরে ওই নাওমি হচ্ছে কোনো একটা সময়ে তার নাতি বা ছেলে, এখন তো ছেলে হিসেবে বড় করছে, ওই ছেলেকে হচ্ছে মারছিল, ছেলে হচ্ছে বাসা থেকে পালাই গেছিল। তখন সে একটা ছবি আঁকছিল, ওই ছবিটা নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, যেটা আমাদের গল্পের সেকেন্ড ছবি অ্যানালাইসিস, মানে দ্বিতীয় অধ্যায়ে এই ছবিটা অ্যানালাইসিস করা হয়েছে। এরপরে কি হয়েছে, ইন দ্য মিন টাইম ওই যে রিপোর্টারকে যে খুন করলো না, ওই রিপোর্টারের নাম হচ্ছে ইওয়াতা সুনসুকি। তো ইওয়াইতার যে রিপোর্টার ছিল, সেই রিপোর্টারের সিনিয়র হচ্ছে কুমাই। তো কুমাই হচ্ছে তখন নিজেকে বারবার দোষারোপ করে যে আমি তদন্ত না করে আমার তদন্তটা হচ্ছে আমি ওই ইওয়াতার ওপরে চাপাই দিছি, ইওয়াতাও তদন্ত করতে গিয়ে মারা গেছে। ইওয়াতার তো কোনো দোষ ছিল না, সেটা জাস্ট তদন্ত করতেছিল। তাকে যে খুন করলো, এই খুনটা তো শাস্তিযোগ্য হওয়া উচিত। তো তখন হচ্ছে সে তদন্ত করতে 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 এই 10-12 বছর পরে সে তদন্ত করে বের করে, এবং আলটিমেটলি সে নাওমিকে ধরে, পাকড়াও করে। নাওমিকে পুলিশে নিয়ে যাবে আগের 4টা খুন করার কারণে। এবং গল্পের শেষের দিকে কি হয়, গল্পের শেষের দিকে হচ্ছে হ্যাপি এন্ডিং হয়, যে নাওমির যে নাতি, যে সে ছেলে হিসেবে বড় করছে, ওই ইউতাকে হচ্ছে কুমাইয়ের কাছে দেওয়া হয়, ওই সিনিয়র রিপোর্টার। কুমাই তখন হচ্ছে তাকে বড় করে, বা হচ্ছে তাকে তার দায়িত্বটা তাকে দেওয়া হয়। মানে গল্পের শেষের দিকে হ্যাপি এভার এন্ডিং হইল। তো এই হচ্ছে মূল গল্পটা। তো এখানে একটা মজার ব্যাপার কি, এই যে 5টা খুন, তার সে যে মাকে যখন খুন করেছে, নাওমি যখন তার মাকে খুন করেছে ছোটবেলায়, সেটার পেছনে কারণ ছিল। সে যখন হচ্ছে তার হাজব্যান্ডকে মিউরাকে খুন করেছে, সেটার পেছনে কিছু কারণ ছিল, বাট লেইম কারণ। সে যখন তোয়োকাওয়াকে খুন করেছে, এটার পেছনেও কারণ ছিল। বাট সে যে ওই রিপোর্টারকে খুন করলো, ইওয়াতাকে খুন করলো, ইওয়াতারও তো ফ্যামিলি ছিল, বৃদ্ধ বাবা ছিল, বৃদ্ধ বাবা নাকি বৃদ্ধ তার দাদা ছিল। এটা জাস্টিফাইড না, বাকিগুলো জাস্টিফাইড তার ক্ষেত্রে, আসলে জাস্টিফাইড না, বাট সেই নাওমির ক্ষেত্রে জাস্টিফাইড। আর হচ্ছে সে যে বড় হয়ে শুধুমাত্র মা ডাক শোনার জন্য যে ইউকাকে খুন করলো, এটাও জাস্টিফাইড না। এবং ইউকাকে খুন করার পরে নাওমি বুঝতে পেরেছিল যে ইউকাকে খুন করেছে সে কোনো কারণ ছাড়া, এবং এই খুনের শাস্তি হিসেবে, এই পাপের শাস্তি হিসেবে কোনো না কোনো সময় সে ভোগ করবে। এই পাপের শাস্তির জন্য সে কোনো না কোনো সময় হচ্ছে তাকে মাসুল গুনতে হবে। এই নাওমি এই ব্যাপারটা বুঝতে পেরেছিল, এবং পরবর্তীতে হচ্ছে সে যখন ধরা খায়, তখন হচ্ছে বাকি ব্যাপারগুলো রিভিল হয়। এই হচ্ছে টোটাল গল্পটা। এই টাইম লাইনটা যদি কারো এই বইটা পড়ার পরে প্যাচ লেগে যায়, তাহলে এই অংশটুকু শুনবেন, এছাড়া শোনার দরকার নেই। বই না পড়লে আপনার শোনার দরকার নেই। শুরুতে বলছি, লাস্টে বলে আসলে লাভ নাই, তারপরে বললাম। তো এই হচ্ছে টোটাল গল্পটা। আমার কাছে অসাধারণ একটা গল্প লেগেছে, অনেক ইন্টারেস্টিং ব্যাপার এখানে ছিল, অনেকগুলো চমৎকার প্লট এখানে ছিল, সব কিছু মিলাইনে ওভারঅল দারুণ একটা গল্প। তো এই দিক থেকে আসলে অনুবাদ এবং গল্প সবই ভালো ছিল। তো এই হচ্ছে আমাদের স্ট্রেঞ্জ পিকচার্স। অসাধারণ লেগেছে আমার কাছে। সেই আগস্ট মাসে পড়ে রেখেছিলাম, আমার কাছে এতদিন গিল্টি ফিল হচ্ছিল যে এত ভালো একটা বই পড়লাম, রিভিউ ভিডিও করতে পারতেছি না। তো রিভিউ ভিডিওটা করলাম, এবং আমার মেইন টার্গেট ছিল এই যে ডিটেলসে আলোচনা করলাম না, এই ডিটেলসে আলোচনা করাটার আমার ইচ্ছা ছিল। তো এই জন্য একটু দেরি হইলো, যে সময়টা আসলে পরীক্ষার মাঝখানে পাই নাই। নেক্সট আরেকটা বই যেটা নিয়ে পড়ে শেষ করেছি রিসেন্টলি, আরও বেশ কয়েকটা বই পড়ে শেষ করেছি, সেগুলো নিয়ে ব্যাক টু ব্যাক রিভিউ আসবে। ওই পেছনের দিকে দেখা যাচ্ছে যে গ্যালিভার্স ট্রাভেল, যে মাঝখান থেকে বই বের করেছে একটা ফাঁকা, এই যেখানে আঙুলের উপর ফাঁকা, তার পাশে গ্যালিভার্স ট্রাভেলটা পড়ে রেখেছি। গ্যালিভার্স ট্রাভেল নিয়ে একটা ভিডিও আসবে। এই হচ্ছে মূল কাহিনী। অক্টোবর মাসটা চলে আসলো, সেপ্টেম্বর মাসে কে কোন বই পড়েছেন কমেন্ট করে জানিয়ে দিন, এবং এই বইটা পড়েছেন কিনা, পড়লে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে। আনটিল দেন, সাইন্স অফ।